নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আজকের বাংলা বলছে ঠিক আমরা যেরকম ভাবে বাংলা বলছেকে নিয়ে আসি প্রত্যেক দিনের মতো, একেবারে হার্ড ডিবেট শো, অনেকটা সেরকম নয়, অনেকটা বলা যেতে পারে একটা সন্ধান, একটা পথের সন্ধান করতে চাইছি। সেই পথের সন্ধানটা ঠিক কি? অবশ্যই সিনেমা নিয়ে। হ্যাঁ, সিনেমার কথাই বলছি। ভারতীয় সিনেমার পরিচয়টা ঠিক কিভাবে হয়েছিল? বাংলা সিনেমার মাধ্যমেই বলা যেতে পারে ভারতীয় সিনেমার পরিচয়। পথের পাঁচালী 1954 সালে পথের পাঁচালী মুক্তি পাবার পর গোটা পৃথিবী জুড়ে পথের পাঁচালীর যে স্বীকৃতি, সেটাই ভারতীয় সিনেমার প্রথম স্বীকৃতি হিসাবে একেবারেই পরিগণিত হয়। অর্থাৎ সেই হিসাবে বাংলা ছবি ভারতীয় সিনেমা হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিতি পায়। এই বাংলা সিনেমার মধ্যে একটা নিঃসন্দেহে নিজস্ব একটা ধারা তার মানে তৈরি করতে প্রথম থেকেই সক্ষম হয়েছিল, অন্তত আধুনিক সিনেমার পরিভাষায় যাকে বলে। সেই আধুনিক সিনেমার পরিভাষায় যদি পথের পাঁচালী শুরু হয়ে থাকে, বা তার আগে যা মুক্তি পেয়েছিল অনেক পরে, মৃত্যুর পর, ঋত্বিক ঘটকের নাগরিক সিনেমার কথা বলছি, যা 1948 সালে, 1947 সালে দেশভাগের পর এই সিনেমার শুটিং শুরু হয়। একেবারে তখন ঋত্বিক ঘটকের বয়স মাত্র 24 বছর বয়স। তারপর থেকে ধারাবাহিক যে উত্তরণ, সেই উত্তরণের মধ্যে দিয়ে সিনেমা এগিয়ে গেছে। আমরা নানাভাবে তাকে ভূষিত করেছি, কিন্তু এই সমস্ত ভূষণের মধ্যে দিয়ে একটা বিষয়কে আমরা সন্ধান করতে চাই। করোনার আবহে গোটা ইন্ডাস্ট্রি এখন এই মুহূর্তে একটা ধ্বস্ত অবস্থায় রয়েছে, শুটিং বন্ধ, এবং শুটিংকে কেন্দ্র করে টলিপাড়ায় নানা গোলযোগ বিপর্যয়, নানা বাদ বিসম্বাদ এসব চলছে। অনেকের কাজ নেই, অনেক চিত্র পরিচালক বসে রয়েছেন, অনেকের খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, যারা সেভাবে প্রকাশ করতে পারছেন না। শুধুমাত্র সিনেমা মানে তো স্টারডম বা গ্ল্যামার, তাই তো নয়। সিনেমা তো একটা ভাষা, সিনেমা একটা বোধ, সিনেমা একটা জীবন চর্চা। সে কারণেই আজকের আমাদের ক্যাপশন বা যা দিয়ে আমরা শুরু করছি বাংলা বলছেতে, বাংলা বলবে, বাংলা বলে থাকে, বাংলা পথ দেখায়, বাংলাই ভাবিয়ে তোলে। সে কারণে বাংলা বলছেতে আজকে আমরা প্রথম পর্বে এক অন্য সিনেমার সন্ধান করছি। কাকে নিয়ে? বুদ্ধদেব দাশগুপ্ত। এই যে অন্য ধারার সিনেমা, সেই অন্য ধারার সিনেমার বলা যেতে পারে এক আইকনিক ব্যক্তিত্ব বুদ্ধদেব দাশগুপ্ত। প্রয়াত হয়েছেন তিনি, সদ্য প্রয়াত হয়েছেন। কিন্তু তার প্রয়াণের পরই একটা ভাষা সন্ধানের প্রচেষ্টা শুরু করতে চাইলাম। তার কারণ তাকে নিয়ে বহু জায়গায় লেখালেখি হচ্ছে, বিশেষভাবে পোর্টালগুলোতে, আধুনিক যে ডিজিটাল মিডিয়াতে তাকে নিয়ে এত লেখা, নতুন প্রজন্ম তাকে জানতে চাইছে, কিন্তু অনেকেই তার সিনেমা দেখেননি। তার সিনেমা, এই ধরনের সিনেমা অনেকেই দেখেননি। কিন্তু যখন নতুন সন্ধান শুরু হচ্ছে, তখন ভাবলাম যে তাহলে অন্য সিনেমা যারা করেছেন, অন্য ধারার সিনেমা, তার একটা সুলুক সন্ধান করা যাক। পরিচয় করিয়ে দেব। এই অন্য ধারার এক কুশীলব ব্যক্তিত্ব বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে অসাধারণ একটি ডকুমেন্টারি করেছিলেন শঙ্খ ঘোষ। শঙ্খ এই মুহূর্তে প্রায় 30 বছর ধরে শঙ্খ সিনেমাতে রয়েছে। শাকিলাকে, বিখ্যাত কোলাজ পেইন্টার, তাকে নিয়ে তার প্রথম চলচ্চিত্র ডকুমেন্টারি, তারপর নটি ফিচার ছবি করে। সেই ফিচার ছবি নিয়ে অনেক বক্তব্য রয়েছে। যারা অন্য ধারার ছবি করেন তারা অনেক বক্তব্য, কারণ অনেক মানুষ জানতে চান না, বুঝতে চান না, এরকম তাকে অভিযোগ করেন, অভিমানী হন তারা। কিন্তু তাদের হাত দিয়ে বহু সিনেমা আন্তর্জাতিক পুরস্কার পায়, এবং বহু নিত্য নতুন যে সমস্ত আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখি, যারা পরবর্তী ক্ষেত্রে আমাদের অত্যন্ত জনপ্রিয় বা ড্রয়িং রুমের সঙ্গী হয়ে ওঠেন, তারা কিন্তু এই ধরনের ছবি থেকেই অনেকে জীবন শুরু করেছেন। যাক, সেই বিষয় দিয়ে একটু ঢুকবো, কিন্তু একটু ঝলকটা রাখবো যে শঙ্খ যে ছবিটা বানিয়েছিল, পোর্ট্রেট অফ এ ফিল্ম মেকার। Today, the instrument still plays on with his daughters. No, I don't play piano these days. Quite long time I've not even touched it. My mother used to play it so well. She used to say, through music you can reach God.
varied destinations. There was a break once. পুড়িয়ে গেলে নিয়ে এসো। আমিও কুস্তি শিখবো। I do feel disturbed. The world around and the country where you live in. The politicians who have the entire control. The system. The inbuilt callousness. রাগে গড় গড় করে লাফ দিয়ে ক্লাসরুম থেকে ফিরে এলে তুমি। আমরা ক্লিপিংসটা দেখলাম শঙ্খ, এটা বুদ্ধদেব দাশগুপ্তর পোর্ট্রেট অফ এ ফিল্ম মেকার। প্রথম কথা, আমরা জানি যে বুদ্ধদেব দাশগুপ্ত ছবি অনেকেই বলেন খুব জটিল ধারার নাকি ছবি তিনি করেন। তার ছবি ভীষণ কাব্যিক, ঠিক তথাকথিত সংলাপ নির্ভর নন। এই ধরনের একজন চিত্র পরিচালককে নিয়ে নিজে প্রযোজনা করে এই ছবিটা করার পেছনে কি উদ্দেশ্য তখন কাজ করছিল? উদ্দেশ্য মানে প্রথমেই বলি যে আমি বুদ্ধদার সঙ্গে অনেকদিন জড়িত ছিলাম, এবং বুদ্ধদার সঙ্গে জড়িত মানে বুদ্ধদার কবিতার সাথে আমার একটা বিশাল যোগাযোগ। আর অসম্ভব কবিতা পড়তাম, এবং কবিতা পড়তে পড়তেই ওনার বাড়ি যাওয়া, এবং বাড়ি গিয়ে আরেকটা বিষয় আমার তখন ভীষণভাবে আমায় টাচ করেছিল, সেটা হচ্ছে ওনার প্রবন্ধ। ওনার যে সিনেমার ওপর যে প্রবন্ধগুলো, সে প্রবন্ধগুলো কিন্তু তার মধ্যে কোনো কঠিন তত্ত্বকথা নেই। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সিনেমার ব্যথা। সিনেমার ব্যথা আসলে ব্যথা ছাড়া আমার মনে হয় যে কোনো কিছুই হয় না। সিনেমা কেন, মানে যে কোনো কাজ, আজকে যে কোনো মানুষের কাজ, যদি তুমি ব্যথা না পাও, তোমার মধ্যে যদি একটা প্যাশন তৈরি না হয়, তাহলে কি করে তৈরি হবে? সেই জায়গা থেকে আমার কোথাও একটা মনে হলো, ওই পড়তে পড়তে মনে হলো যে এই মানুষটার সাথে আমি ওতপ্রোতভাবে থাকলে মনে হয় আমি আরেকটু সমৃদ্ধ হব। এই আমার জার্নি শুরু, এবং আমি ওনার কাছে যেতে শুরু করলাম। এবং সবচেয়ে মজা হচ্ছে, উনি যে কোনো কারণেই হোক আমাকে একটু কাছেই টানলেন, আন্তরিকতা দিয়েই কাছে টানলেন, এবং আমি ওতপ্রোতভাবে ওনার ফ্যামিলির সাথেও জড়িত হলাম। এবার হঠাৎই একদিন উনি আমায় বললেন যে আমার বাড়িতে বেশ কিছু ছবি আছে, তুমি দেখো। এবার আমি ছবি দেখতে শুরু করলাম। ওনার লাইব্রেরিতে ঢুকে প্রচুর ছবি ছিল, মানে বিদেশি স্বদেশি সব ছবিই ছিল। আমি দেখতে শুরু করলাম। এবার আমার কোথাও একটা মনে হলো যে আমি ধরো সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, ঋত্বিক ঘটকের ছবি, তপন সিংহ, ছিন্নমূল দেখা, বিভিন্ন ছবি আমার দেখতেই হয়েছে বিভিন্ন কারণে। তখন এত মানে আলাদা করে যে অনুভব, যে সিনেমাকে মানুষের কাছে পৌঁছতে গেলে শুধু একটা গল্প দিলে হবে না, গল্পের ভেতরের যে খণ্ড খণ্ড যে অনুভব, একটা আলাদা বোধ তৈরি হয়। তো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু বোধটা ধীরে ধীরে তৈরি হয়। আমার হয়তো, আমি জানি না, মানে ওটা খুব মানে একটু কঠিন ভাষায় আমি বলতে চাই না, আমার কিছু একটা টাচ করলো কথা বলতে বলতে, ওনার ছবি দেখতে দেখতে। আমার কোথাও মনে হলো যে সিনেমা শুধু গল্প বলা নয়, সিনেমার মধ্যে আলাদা একটা ব্যঞ্জনা তৈরি হওয়া দরকার। সেটা মনে হয় বুদ্ধদার ছবি থেকে আমি পাচ্ছি। এই বুদ্ধদাকে আমি বলতে শুরু করলাম যে আমি আপনার সঙ্গে একটু থাকবো, এবং উনি মানে সাগ্রহে সেটা আমাকে গ্রহণ করলেন, এবং আমি থাকতে শুরু করলাম। এবং আমার ছবি করা কিন্তু অনেক পরে, মানে সেটা যদি তুমি বলো তাহলে আমি ওনার সাথে কাজ করছি, ওনার বিভিন্ন রকম কবিতা পড়ছি, প্রবন্ধ পড়ছি, ওনার সিনেমার শুটিংয়ে আমি যাচ্ছি, আমি অ্যাসিস্ট করছি না, কিন্তু আমি যাচ্ছি, দেখছি। এই করতে 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 আমার কোথাও একটা মনে হলো যে আচ্ছা, আমি একটু আমার ক্যামেরায় বন্দি করি না ওনার জীবনটাকে। এবার আমি ক্যামেরায় বন্দি করতে ভাবলাম। এই ক্যামেরায় বন্দি করার যখন প্রসঙ্গটা, এ তো নয় যে আমরা যখন করি, এখন ক্যামেরা অনেক ডিজিটাল যুগ এসে গেছে, এখন একটা ভাবলে ইনস্ট্যান্ট অনেকভাবে তৈরি করা যায়, অনেকভাবে ওটাকে করা যায়। কিন্তু
এই যে ছবি যেখানে বুদ্ধদেব দাশগুপ্তকে দেখা যাচ্ছে, তখন তার মানে কোনো চুল তখন পাকেনি, ইয়া অনেকটাই কিন্তু প্রায় প্রাজ্ঞ মানুষ। এবং 1998-99 সালের কথা তুমি বলছো, যে যখন তুমি এই ছবি বুদ্ধদেব দাশগুপ্তের পোর্ট্রেট অফ এ ফিল্ম মেকার বানাচ্ছ, প্রায় প্রচুর ছবি তার হয়ে গেছে তখন, মানে বাগ বাহাদুরও হয়ে গেছে, তাহাদের কথা তখন উনি উত্তরা করছেন, মানে অনেকটা সময় তখন পেরিয়ে মানে এসেছেন। সেই সময় এটা কোন ফরম্যাটে মানে, এবং ফরম্যাট বা টাকা পয়সা জোগাড় করা, এই ধরনের ছবির ক্ষেত্রে অনেকেই বলেন যারা অন্য ধারার সিনেমার সন্ধান করেন, প্রযোজকের তারা আনুকূল্য পান না, মানে প্রযোজকরা ভয় পান, প্রযোজকরা একটা গল্প খোঁজেন, প্রযোজকরা একটা নায়ক নায়িকা ভিত্তিক একটা করে, এবং প্রথমেই জিজ্ঞেস করেন কোনটা খাবে, এবং এই খাবার কথা আসতেই প্রযোজকরা প্রথমেই ভেবে বসেন তিনি যেটা ভাবছেন ওটাই হয়তো খাবে, বা তার কিছু মন্ত্রণাদাতা থাকে তারা তাদের বোঝান। সেক্ষেত্রে অন্য ধারার ছবি যারা করেন, আমি যাদের নাম ডাক হয়েছে তা তো আছেন, তাদের বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমি কি ঠিক বলছি, বা এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এই ছবি করার সময়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার কারণ যখন আমি ছবিটা ভাবলাম তখন তো আমার কাছে কোনো ফান্ডের কোনো মানচিত্র নেই, মানে জানি না ফান্ডটা কিভাবে আসবে। তখন আমি শুধু ভাবি যে ছবিটা আমায় করতে হবে, এবং আমার প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। একটা স্টেপ ফেলছি, আমি ভাবিনি কিন্তু যে আমার টাকাটা কোথা থেকে আসবে। এই অবস্থায় অসীম বোস, ক্যামেরাম্যান, বিখ্যাত হয়ে গেছেন, তখন অসীম গৌতম চট্টোপাধ্যায়ের একটা ছবি করেছে, টেলিফিল্ম। অসীমকে আমি বললাম, অসীম সঙ্গে সঙ্গে অসীম বলল হ্যাঁ করবো আমি। অসীম পয়সা নেই, হ্যাঁ চলো। আমার এডিটর স্নেহাশিস গাঙ্গুলি, আরে করো না তুমি, আমি তো আছি। এইটা আমি জানি না আজকে আছে কিনা। তখন এই প্যাশনটা কিন্তু একটা সিনেমাটোগ্রাফারের মধ্যে, একটা টেকনিশিয়ানদের মধ্যে একটা চরম ছিল। মানে আমার মনে আছে যে আমি যখন শুটিং করছি সেদিন দুপুরবেলা খাবার আসেনি, প্যাক আপ করে দিয়েছি 1টায়, তখনও খাবার আসেনি। এরপরে ওই যে 9জন টেকনিশিয়ান তারা কিন্তু বলছে শঙ্করদা কাজটা করে নাও না, কাজটা করো। এটা কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে চেহারা তা নয়, এই মুহূর্তে চেহারা ঠিক উল্টো। ওই যে বললে না যে খাবে, আসলে এই খাওয়াটা আলটিমেট হয়ে গেছে। সিনেমাটা করে আমি খাবো কি, সিনেমা করে খাবো নাকি সিনেমা আমাকে খাবে, এটা বড় প্রশ্ন। অর্থাৎ আমাদের মনে হয় সিনেমা খেয়েছে, সেই জন্য আমাদের এত ক্ষয়। আমরা কখনো ভাবিনি যে সিনেমাকে সামনে রেখে আমরা খাবো, যার জন্য আমাদের প্রডিউসারকে এটা আমাদের চেহারা দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের বিভিন্ন কথা দিয়ে প্রযোজককে আলাদা করে বোঝাতে হয়নি যে আমি খাওয়াবো আপনাকে। তারা বুঝেই গেছে যে একে দিয়ে কিছু হবে না, এ একটা মাল, এ সালা ছবি সালা কিচ্ছু বোঝে না, এ একটা পাগল ছাগল। ছবি করতে এসে সে জেনেই যাচ্ছে যে আমি একটা ছাগলকে টাকা দিচ্ছি, আমি একটা পাগলকে টাকা দিচ্ছি। তাই জন্যে আমাদের কিন্তু ওই সাহসটা সঙ্গে সঙ্গে এসে গেছে যে আচ্ছা ভদ্রলোক যদি একটা সবাইকে টাকা না দেয়, ঠিক আছে আমি লোন করব, ছবিটাকে শেষ করব। আমার এটা ভাবতে হয়নি যে আচ্ছা ছবিটা করে আচ্ছা কোথায় খাওয়াবো, আচ্ছা কোথায় বিক্রি করবো, ভাবিনি, বিশ্বাস করো ভাবিনি। এবং প্রতিটা ক্ষেত্রে তাই হয়েছে। এবং বুদ্ধদা পর্যন্ত আমার প্রশ্ন করছে, কারণ আমরা মনে আছে একটা শট, যে শটটা প্রথম এই ছবিটা দিয়ে শুরু হলো, সেই শটটা মনে আছে যে আমি একটা ট্রলি ফেরে, মানে একটা ট্রলি শট নিয়েছিলাম, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাব। অর্থাৎ একটা মেয়ের সুরের সঙ্গে একটা ছন্দ জড়িয়ে যাচ্ছে, ছন্দের পরে উনি একটা মায়ের কথা বলছেন, সেখানে মায়ের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক তৈরি করছেন। অর্থাৎ আমার কোথাও একটা মনে হয়েছিল যে একটা রিদিম, একটা ছন্দ, এবং তার সাথে আমার মনে হয়েছিল যে একটা কোনো কাব্য উঠে আসছে। তুমি যদি খুব অনুভব দিয়ে দেখো, কোথাও একটা মনে হয় কাব্য উঠে আসছে। হ্যাঁ, এইবার তুমি বলবে যে বুদ্ধদেব দাশগুপ্তর এরম ছবি আমরা দেখে তো অনেক বলেছি, কি বলে কাব্য আর সিনেমাতে কাব্য কি। আসলে কোথাও আমার এটা মনে আজকে বলতে দ্বিধা নেই, সেটা হচ্ছে যে এটার জন্য কিন্তু দর্শকও দায়ী। অর্থাৎ আমরা একটা গ্লাসে উল্টো করে জল দিচ্ছি,
নিশ্চয়ই আমি বোকা নই, কিন্তু দর্শক সেই মোমেন্টে ভাবুক একটু যে আচ্ছা কেন উল্টো করে জলটা দিল, জলটা তো পড়েই যাবে। আচ্ছা পড়াটা কি উনি ইচ্ছাকৃত? তাহলে পড়াটার পেছনে কি কারণ? তার অনুভব দিয়ে সে ভাবতে শেখেনি আজও। মানে বলতে চাইছো যে দর্শক ফেল করছে, যেটা ঋত্বিক ঘটক বলতেন। ঋত্বিক ঘটকের মানে যে কোনো ছবি, যেটা বুদ্ধদেব দাশগুপ্ত তার সাক্ষাৎকারে বলেছেন, জীবনে একটা দিনও হাউসফুল দেখলাম না। কোনো ছবিতে একটা মানে লোক গিয়ে হাউসফুল, তার জন্য তার কোনো ক্ষেত ছিল না। ঋত্বিক ঘটককে যদি বলা হতো যে ঋত্বিকবাবু আপনার এই ছবিটা তো সেরকম চললো না, ঋত্বিকবাবু বলতেন ও আমি না, দর্শক ফ্লপ করেছে, আমি ফ্লপ করতে পারি না। দর্শক যারা এইভাবে যে নির্মাণটা করছেন, এই যে সাহস, এই যে আত্মবিশ্বাস, তাহলে কোথাও একটা জায়গায় মানে দর্শক একই জায়গায় তোমার কথা অনুযায়ী যদি থেকে থাকে, তাহলে তো কোনোদিনই এই সিনেমার সাথে, অন্য ধারার সিনেমার সাথে মানুষের আর সংযোগ কোনোদিনই তাহলে মানে বৃহত্তর মানুষের সাথে সংযোগ কোনোদিন তাহলে আর হবে না। হবে না। কারণ তুমি আজ কমল কুমার মজুমদার বলো তো কটা লোক পড়েছে? এক্ষুনি আমি তোমায় বলছি। আমরা কিছু সভায় জীবনানন্দকে নিয়ে আলোচনা করি। জীবনানন্দ সাধারণ মানুষের মধ্যে এসছেন একদম, মানে আমি 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 তোমাকে একদম মানে সিগনেচার করছি, আসেননি। তার কারণ হচ্ছে আমরা যাইনি, আমরা পৌঁছতে চাইনি। আমরা বলেছি আমার সেই সময় চালটা খুঁজতে হবে, আমার ডালটা না হলে আজকে রাত্রের খাওয়াটা জুটবে না। কিন্তু চাল ডাল যেটা আমার ঋত্বিক বারবার বারবার ধাক্কা দিয়েছে, সেটা হচ্ছে যে জীবনের সঙ্গে যদি সিনেমাটা না জড়ায় তাহলে তুমি সিনেমা করো না। তোমার যাপনটা যদি সিনেমার সঙ্গে না হয় তুমি সিনেমা করো না, ছেড়ে দাও। যার জন্য আমার মনে হয় যে উনি ধরো কবিতা লিখেছেন, উনি নাটক চর্চা করেছেন, তারপরে উনি গল্প লিখেছেন, গল্প লিখতে লিখতে উনি বলছেন যে আমি গল্প লেখাও ছেড়ে দেবো, কারণ আমার কাছে মনে হচ্ছে থিয়েটারটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে যাবে। অর্থাৎ এই জায়গায়, অর্থাৎ মানুষের সঙ্গে সংস্পর্শ রাখা এবং মানুষেরও উচিত ওই মানুষটার সাথে সংস্পর্শ রাখা। এইখানে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে, হচ্ছে। কিছু অধ্যাপক, কিছু টিচার, কিছু মানুষ যারা বইয়ের সাথে সংযোগ রক্ষা করে, সেটা অল্প। কিন্তু অন্যান্য মানুষরা যারা একটু যদি চর্চা করেন যে সিনেমা মানে শুধু আমি একটু সুন্দর করে একটা বনফুলের গল্প দেখলাম তা নয়, একটু অন্যরকম ভাবা। কেন ভাবছেন মানুষটা? মানুষটা কি পাগল? একটা এত বড় ফ্রেমে বন্দি করছে বনফুলের ছবি, এটা এইরমভাবে কেন উনি বলছেন? একটু ভাবুক না। সে ভাবনার জায়গা তৈরি হয়নি সিনেমা। এই জন্য আমি মনে হয় একটা বুদ্ধদা মারা যাওয়ার দিনই রাত্রে লিখেছিলাম যে সিনেমা হারিয়ে গেছে, সিনেমা হারিয়ে গেছে। কারণ আজকে মোবাইলে সিনেমা দেখা চলছে এবং এটা যত বাড়বে তত, আমি বলছি না যে সেলুলয়েডের পরে ডিজিটাল এলো, ডিজিটালে আমরা কিছু করতাম, ডিজিটালে তো ছবি করছি, কিন্তু এরপর আর কত নামবো? তুমি আজকে জানো যে সিরিয়ালের মার্কেটের কি অবস্থা? সিরিয়াল চলছে একটা মোবাইলে, একটা মোবাইল দিয়ে শুটিং করে চালনা করা হচ্ছে, যা নিয়ে ভয়ঙ্কর বিক্ষোভ তৈরি হচ্ছে। এটা কি? আমি খেতে দেবো একটা টেকনিশিয়ানকে, কিন্তু প্রপারলি কতগুলো মানুষকে তুমি অশিক্ষিত করে দিচ্ছ। এটার আলটিমেট ভবিষ্যৎ কি? এই কথা, তোমার কথা তুলে নিচ্ছি যে সিনেমা শেষ, সিনেমা শুধু না, ছবি শেষ। অর্থাৎ একটা পড়াশোনা দরকার, কিন্তু আমার ধরো আমার পরবর্তী জেনারেশন ভাবছে যে একটা মোবাইলেও একটা স্টার জলসায় সিনেমা দেখানো যায়। এ তো ভেবে ফেলছে, তার শিক্ষার দরকার হচ্ছে না যে সিনেমা মানে তার জন্য একটা পড়াশোনা দরকার হয়। এই দরকার হচ্ছে না তো, কারণ মোবাইলে আমি শুটিং করে ফেললাম, একটা ধরলাম, 4-5টা শট ধরে আমি একটা সিরিয়াল চালিয়ে গেলাম। সিরিয়াল আমাকে চালাতেই হবে, আমাকে তো খেতে হবে দাদা। তোকে খেতে বলেছি? তুই মর। তুই একটা ইন্ডাস্ট্রিকে অন্যভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছিস। শুধুমাত্র 22টা টেকনিশিয়ানকে খাওয়াতে গিয়ে টোটাল একটা শিল্প ধ্বংস হচ্ছে। কোনটা আগে দেখবো আমি? আগে শিল্পটাকে দেখবো নাকি আমি 42টা লোককে দেখবো? এটা তো ভাবতেই হবে, অসম্ভবভাবে ভাবতে হবে। জানি না, মানে
অন্য ধারার ছবি তুমি যেটা বললে, অন্য ধারার ছবি মানে আমি জানি না, মানে অন্য ধারার ছবি আমি জানি একবার ওই প্রসেনজিৎকে নিয়ে কি একটা ছবি করেছিলেন হরনাথ চক্রবর্তী, উনি করতে করতে হঠাৎ বলেছিলেন যে আমি এবার একটু অন্য ধারার ছবি করব বলে উনি একটা ছবি করে, অনেকদিন এমনি কমার্শিয়াল ছবি করেছি, অন্য ধারার ছবি করব। আমি জানি না মানে অন্য ধারার ছবি কোথায় দেয়, কমার্শিয়াল ছবি বা কোথায় দেয়, সবই তো মানুষ দেখছে, টিকিট কাটছে, সবটাই তো একটা বাণিজ্য। মানে এটা আলাদা করে মানে তার মানে একটা মানুষ যখন তখন বলে দিতে পারে, মানে আমি তোমাকে প্রশ্ন করছি যে যখন তখন কি তুমি বলে দিতে পারো যে এটা অন্য ধারার ছবি আর এটা ব্যবসায়িক ছবি? আমি জানি না। যে কোনো কিছুই ব্যবসা ব্যতিরেকে তো কোনো কিছু হয় না, না কোনো কিছুই বাজারের বাইরে নয়, সেই সত্যটা রয়েছে। আমার এখানে প্রশ্ন, বাজার, বুদ্ধদেব দাশগুপ্ত যখন বাজার পাচ্ছেন না, মানে সর্বসাধারণ নিজে বলেছেন তার ছবি হাউসফুল হয়নি কোনোদিন, তার মানে সে অর্থে কেউ টিকিট কেটে ঢুকছে না। যখন এইরকম পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, তখন তাদের ছবি পুরস্কার পাচ্ছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সার্কিটে যাচ্ছে, একটা অন্য ধরনের ব্যবসা করছে, বা দেশের স্বদেশের মানুষ হয়তো সেভাবে দেখলো না, বিশ্বের মানুষ অনেকে মানে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষ দেখছেন, তারাও তাদের মতো করে একটা বাজার তারা তৈরি করে নিয়েছেন। হয়তো অন্য ছবির এই যে ধারাটা সর্বজনব্যাপী হচ্ছে না, মানুষের সাথে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, তুমি বলছো দর্শক ফেল করছে, বা বুদ্ধদেব দাশগুপ্তের খুব সুন্দর তিনি শর্টস নিচ্ছেন, দারুণ দারুণ তার ভাবনাটার প্রস্ফুটন ঘটাচ্ছেন, অসাধারণ কিছু ছবি আছে যেগুলোর মধ্যে গল্পটাকে খণ্ড খণ্ডভাবে, মানে গল্পটা খুব লিনিয়ার, যেমন ওই বাঘ বাহাদুর যদি আমরা বলি, বা তাহাদের কথাতে অভিনয় গুণে মনে হচ্ছে যে ইটসেলফ একটা গল্প যেন তৈরি হয়ে যাচ্ছে, যখন একটা মানুষ, দেশভাগ উত্তর একটা মানুষ, সে বিবমিষায় ভোগে, সে এই সিস্টেমের স্বাধীনতার যে কি মানেটা দাঁড়িয়েছে সে সেটা বিশ্বাসী করতে, যেটা মিঠুন চক্রবর্তী সিনেমায় অভিনয় করেছেন তাদের কথা, সেখানে একটা গল্প, একটা লিনিয়ার, কিন্তু কমিউনিকেট করতে গিয়ে কোথাও স্টারের আশ্রয় নিতে হচ্ছে পরিচালকদের, যারা অন্য ধারার ভাবে মানে অন্যভাবে সিনেমাটাকে বলতে চাইছেন, কোথাও কমিউনিকেট করতে গিয়ে দর্শক ফেল করছে, বা উল্টোভাবে বলা যেতে পারে পরিচালক কমিউনিকেট করতে পারছেন না সে দর্শকের সঙ্গে। তাহলে এটাও তো একটা নিঃসন্দেহ বিষয়, যে প্রশ্ন যে কেন আমাকে বলতে হচ্ছে এই কথাটা। না আসলে এটা আমার কাছে একটা সহজ একটু উত্তর দিই আর কি, সেটা হচ্ছে যে অবশ্যই তো আমি পৌঁছতে পারছি না। তার কারণ মনে হচ্ছে আমার কোথাও, সেটা হচ্ছে যে ধরো আমি আমার যে স্তর আছে, আমার যে চিন্তা স্তর আছে, সেই চিন্তা স্তর থেকে আমি কতটা নামবো, মানে আমি অর্থাৎ বাজারে খাওয়াবো আমার গপ্পটা, আমার সিনেমাটা, তার জন্যে আমাকে নামতে হবে আমার যে বুদ্ধির যেটুকু বিকাশ হয়েছে, সে বিকাশ থেকে আমি একটু নামবো কি, এটা আমার বড় প্রশ্ন। নামতে গেলে নামলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই আম জনতা যেটাকে আমরা বলছি, সে আম জনতার কাছে আমি সহজভাবে পৌঁছে যেতে পারি। তাহলে কি এখানে বড় প্রশ্ন, সেটা হচ্ছে আম জনতা কি তাহলে শিক্ষিত নয়? কখনো বলতে পারি না আমি। তাহলে সত্যজিৎবাবুর ছবি, এই সোনার কেল্লা, বা ধরো আমি অনেক ছবির উদাহরণ দিচ্ছি, গুপি গাইন, বাঘা বাইন, এগুলো মানুষের কাছে কত সুন্দরভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু তারপরে অর্থাৎ ঋত্বিক অ্যাকসেপ্টেড নয়, বুদ্ধদেব দাশগুপ্ত আরও পরে, তার ছবি অ্যাকসেপ্টেড নয়। সেই অর্থে যদি ধরো তুমি কুমার সাহানির ছবি অ্যাকসেপ্টেড নয়। এটা কেন, এটা আমি জানি না। মানে আমার কোথাও যেন মনে হয় যে আমি দর্শকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দুজনেরই একটা কর্তব্য, আবার একই প্রশ্ন, দুজনেরই একটা কর্তব্য আছে যে দুজনেই একটা কোনো লাইনে এসে দাঁড়াক। অর্থাৎ আমাদেরও এমন একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের এমন একটা শিল্প তৈরি করতে হবে যেখানে আমি ওই মানুষগুলোর কাছে পৌঁছতে পারবো। আবার আমার কিন্তু ওই ভ্যাদভ্যাদে গল্প বলা, খাওয়ানোর কথা বলছি না, আমি বলছি আমাকে নিজেকে এমন একটা বুদ্ধি দিয়ে,
এমন একটা বিবেচনা দিয়ে, এমন একটা বোধ দিয়ে আমাকে গল্পটাকে তৈরি করতে হবে যেটাতে আমি ওই মানুষটার কাছে পৌঁছতে পারবো, যে মানুষটা হাঁ করে আমাকে দেখতে চাইছে। সেইবার তখন ওই মানুষটারও কিন্তু উচিত, আহারে এই মানুষটা এলো, আমি একটু যাই না, আমার সব কিছু ছেড়ে আমি একটু আমার চিন্তাটাকে একটু একেবারে পয়েন্ট আউট করে আমি যাই না একটু শঙ্খর কাছে, দেখি না লোকটা কি বলছে। তার মানে দুটোরই দুজনের দুরকমভাবে দায়িত্ব আছে, এটাই আমার বলা। মানে আমি কাউকে কোনো রকমভাবেই আমি মিসআন্ডারস্টুড করছি না। কিন্তু বিষয়টা যখন একটা ভিন্ন ধারা, অন্য ধারা বা বিকল্প ধারা, যে ধারাই হোক না কেন, একটা নির্দিষ্ট বিষয় যখন কিছু কিছু মানুষের ছবি নিয়ে এত আলোচনা, এত শোক জ্ঞাপন, অথচ সে অর্থে যাকে বলে বাণিজ্য সফল তাদের ছবি হয় না, বা বাণিজ্য সফল করা, সেখানে কোথাও কি দর্শক ফেল করছে, কোথাও কি যারা এক্সিবিটার, আমরা জানি যে ছবি এক সপ্তাহ বা 2 সপ্তাহ একটা সিনেমা হলে বুকিংয়ের জন্য কি লড়াই না লড়তে হয়। তার কারণ হচ্ছে নানাবিধ বড় বড় হস্তি যারা রয়েছে তারা আগে থেকেই বুকিং করে রেখে দেন। অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোর উপর এবার আলোচনা দরকার এবং তীব্র সমালোচনা বিতর্কের মাধ্যমে জায়গাটা খুলুক, না হলে অনেক প্রতিভার অপচয় হচ্ছে, অনেক জায়গা আবদ্ধ হয়ে যাচ্ছে। যেমন শঙ্খ বলছিল কিছুদিন আগে, আপনারা জানেন যে ফেডারেশনের সাথে আর্টিস্ট ফোরামের বিরাট ঝামেলা, আর্টিস্ট ফোরাম বা প্রযোজকদের 22 জন বা 25 জনকে বাঁচাতে গিয়ে একটা বড় শিল্পর সাথে এমনই সমঝোতা করা হচ্ছে যেখানে প্রায় ভবিষ্যতে প্রায় অনেকেরই রুটি রুজির প্রশ্ন আসবে, তার কারণ মোবাইলে ছবি সিরিয়াল শ্যুট করা হচ্ছে। এ কি হওয়া সম্ভব? কোথাও কি একটা বিরাট পথ একেবারে রয়েছে, একটা বিরাট সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাটাকে এদিকে কখনোই চর্চা হচ্ছে না। ঠিক এই জায়গাটাতেই আর+ নিউজে আমরা ঠিক এই জায়গাটাতেই শুরু করতে চাই বাংলা বলছেতে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরব, সঙ্গে থাকুন।